একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে আসে। গতে বের করতে বলছে ইলেকট্রনের প্রাথমিক অবস্থায় কক্ষপথের ব্যাসার্ধ কত। তো হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর জন্য আর এন অর্থাৎ এনতম কক্ষপথের যে ব্যাসার্ধের যে ইকুয়েশন সেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার। সো এন স্কোয়ার কেন? কারণ হাইড্রোজেনের নর্মালি তোমরা সবাই তো জানো যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে আছে, আর তো কোনো ইলেকট্রন নাই হাইড্রোজেনের। কিন্তু তারপরেও আমরা কেন হাইড্রোজেনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম এতগুলো কক্ষপথ হাইড্রোজেনে কীভাবে আসলো সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। বাট আপাতত এই জিনিসটা মনে রাখো শুধু যে হাইড্রোজেন না, যে কোনো অ্যাটম হোক না কেন, তার জন্য আমরা কল্পনার ভিতরে অসীম সংখ্যক কক্ষপথ চিন্তা করতে পারি। এবং সেই চিন্তাকৃত যে কল্পনার ভিতরে আমরা যে কক্ষপথগুলো রাখছি সেগুলো হচ্ছে তার পসিবল স্টেট, যেখানে সে যাইতে পারবে শক্তি শোষণ করে। তো এই কক্ষপথগুলোর যে নাম্বার, যেমন আমি যদি বলি যে হাইড্রোজেনের 10ম কক্ষপথ, তাহলে সেই 10ম কক্ষপথের একটা বৈশিষ্ট্য আছে যে সেই কক্ষপথের একটা নির্দিষ্ট এনার্জি থাকবে। সেই এনার্জি যদি ইলেকট্রনটা গ্রহণ করতে পারে তাহলে সে ওই কক্ষপথে অবস্থান করতে পারবে। ফলে এতটুকু তো শিওর যে যে কোনো কক্ষপথ হইতে পারে হাইড্রোজেনের। তাহলে আমাকে 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধের মান বের করতে বলছে, কারণ প্রাথমিক অবস্থায় বলতে এখানে তৃতীয় কক্ষপথে সে ছিল। তাহলে আর 3 আমার কত হবে? এন স্কোয়ার জায়গায় 3 স্কোয়ার এইচ স্কোয়ার মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻⁻34 এইচ স্কোয়ার ইন্টু ইপসাইলন নটের মান কোয়েশনে দেওয়া আছে আমাদের, ডিভাইড বাই পাই ইন্টু এম স্কোয়ার। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 ইন্টু ইলেকট্রনের চার্জ, দ্যাট ইজ 1.6 ইন্টু 10⁻19 কুলম স্কোয়ার। সো এইসবটা যদি ক্যালকুলেট করো, এসবটা ক্যালকুলেট করে তোমার ক্যালকুলেটারে ডিরেক্ট অ্যান্সার নাও আসতে পারে, কারণ হচ্ছে ক্যালকুলেটর তো 10-এর উপর পাওয়ার 100 যখন বেশি হয়ে যাবে তখন সেটা আর ক্যালকুলেট করতে পারে না। তো এখানে মাইনাসের যদি 100-র বেশি চলে আসে পাওয়ার, তাহলে সে ক্যালকুলেটর সেটা দিয়ে ক্যালকুলেট করতে পারবে না। ফলে বিশেষ করে এই টাইপের ইকুয়েশনে যখন তুমি দেখবা যে এখানে সম্ভাবনা আছে পাওয়ার খুব বেশি হয়ে যাওয়ার, তখন 10-এর পাওয়ার যেগুলো থাকবে, মনে করো 10⁻34 যদি স্কোয়ার করো কত হবে? 68। তার মানে 10⁻68 সেখানে থাকবে, এবং নিচেও তো 10-এর পাওয়ার কিছু থাকবে, যেমন 10⁻31 ইলেকট্রনের ভরের জন্য সেটা আছে। তো চেষ্টা করবা এই জিনিসগুলো কাটাকাটি করে নেওয়া। 10⁻68কে 10⁻31 দিয়ে ভাগ দিলে কাটাকাটি করলে যা আসবে, দ্যাট মিন্স তোমার এখানে 10-এর পাওয়ারে যে ক্যালকুলেশনগুলো সেগুলো তুমি মুখে মুখে ক্যালকুলেশন করবা, আর পাওয়ার বাদে বাকি যা যা আছে সব কিছু ক্যালকুলেটরে বসাইবা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক্স, মনে রাখবা। তো এটার অ্যান্সার হবে 4.788 ইন্টু 10⁻10 মিটার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের গয়ের মান। ঘতে কি বলছে দেখো, নিঃসৃত বিকিরণের দৃশ্যমান হবে কি না। নিঃসৃত যে বিকিরণটা এখানে হয়েছে সেটা দৃশ্যমান হবে কি না। তো ছোট্ট একটা ডিসক্লেমার আমি দিয়ে দিই, ছোট্ট একটু এক্সপ্লেনেশন। সেটা হচ্ছে, ধরো এটা একটা কক্ষপথ, হাইড্রোজেনের কক্ষপথে চিন্তা করো, যেহেতু এখানে আমরা হাইড্রোজেন নিয়ে পড়াশোনা করতেছি। ধরো এইটা হচ্ছে ছোট কক্ষপথ আর এটা হচ্ছে বড় কক্ষপথ। ধরো এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 3 নম্বর, সরি 3 নম্বর থেকে কত নম্বরে আসছে আমার কোয়েশ্চেনে কি বলা আছে? 3 নম্বর থেকে 2 নম্বরে আসছে। তাহলে এটা ধরে নাও এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড। আমরা জানি যখন কোনো একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন তাকে এনার্জি দিতে হবে তোমার বাইরে থেকে, ফলে সে এনার্জি গ্রহণ করে একটা উচ্চ শক্তি স্তরে যাবে। কিন্তু যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন সে সেই এনার্জিটা রিলিজ করে দেয়। কি পরিমাণ অ্যামাউন্ট রিলিজ করে? সে 2 নম্বর থেকে 3 নম্বরে যাইতে যে পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করবে, 3 থেকে 2-তে আসতে অটোমেটিক সেম অ্যামাউন্টেরই এনার্জি সে রিলিজ করে দিবে। তাহলে রিলিজ করা যে এনার্জিটা সেটা অ্যাকচুয়ালি সে তো নিচ থেকে বের করে দিছে। সো বের করার তো একটা প্রসেস থাকা লাগবে। যেমন তুমি যদি বলো যে একটা বস্তু এতটুকু শক্তি ব্যয় করতেছে বা কোনো একটা মেশিন এতটুকু শক্তি ব্যয় করতেছে,
শুধু এতটুকু বললে কিন্তু বোঝা যায় না যে সেই শক্তিটার রূপ কি, কারণ শক্তির অনেকগুলা রূপ আছে। শক্তি এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হতে পারে। শুধু শক্তি বললে কোনো রূপের তুমি ডেফিনেশন দিলা না। যেমন তুমি চিন্তা করো মেশিনের ক্ষেত্রে তুমি বলতে পারতে যে মেশিনটা এতটুকু এত পরিমাণ গতিশক্তি সে ব্যয় করতেছে, মেশিন এই পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয় করতেছে। ঠিক সিমিলারলি এখানে তোমার যে শক্তিটা ব্যয় হইতেছে সেই শক্তিটা অ্যাকচুয়ালি ফোটন রূপে বের হইতেছে, বা আলোক শক্তি রূপে এখানে বের হবে। বা তুমি চিন্তা করতে পারো তড়িৎ চৌম্বক তরঙ্গযুক্ত যে শক্তিটা সেটা। তো সেই শক্তিটার ইকুয়েশন আমরা জানি ই ইকুয়ালস এইচ সি ডিভাইড বাই ল্যামডা বা এইচ মিউ। ফলে এখান থেকে তুমি সেই যে এনার্জিটা বের হবে সেই এনার্জির যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেই কাঙ্ক্ষিত যে ল্যামডার মানটা সেটা তুমি বের করতে পারবা, যেটা দিয়ে তুমি বলতে পারবা কি যেখানে কোনো দৃশ্যমান আলো দেখা যাবে কিনা, কারণ আমরা দৃশ্যমান আলোগুলোকে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমরা ক্যাটাগরাইজ করছি। তো ল্যামডার মান বের করতে হলে তোমাকে এখানে AC ডিভাইড বাই ডেল্টা ই করা লাগবে, যার ভিতরে AC দুইটার ভ্যালুই তো আমরা জানি। তার মানে শুধুমাত্র আমাদের এখানে ডেল্টা ই বের করারই পার্থক্য। সো আমাদের ডেল্টা ই বের করতে হবে। ডেল্টা ই মানে কি? E3 মাইনাস E2। E3 মানে কি? 3 নম্বর কক্ষপথে যে শক্তি। 3 নম্বর কক্ষপথের শক্তি কত? শক্তির ইকুয়েশন কি? আমরা জানি এনতম কক্ষপথের শক্তির ইকুয়েশন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য m⁴ ডিভাইডেড বাই 8 n স্কোয়ার h স্কোয়ার ইপসাইলন নট হোল স্কোয়ার। এটা হচ্ছে 3 নম্বরের জন্য। মাইনাস অফ m⁴, এখানে আমরা এটাকে n1 দিই, n1 না, এটাকে ধরো n3 দিলাম, আর এটাকে 8 n2 স্কোয়ার h স্কোয়ার ইপসাইলন নট স্কোয়ার লিখলাম। ফলে এখানে n এর মান 3 আর এখানে n এর মান যখন আমরা 2 ইনপুট দিব, আর বাকি সব মান তো আমরা জানি, ফলে আমাদের যে এখানে রেজাল্টটা আসবে সেটা হবে প্রায় 3.04 ইন্টু 10⁻⁻19 জুল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডেল্টা ই এর মান। সো এখন তো আমাদের কাজ শেষ, আমরা এখন সেই ডেল্টা ই এর ভ্যালুটা আমাদের ইকুয়েশনে বসাই দেবো, ল্যামডার ইকুয়েশনে, যে ল্যামডা ইকুয়ালস এইচ সি ডিভাইডেড বাই ডেল্টা ই। এইচ এর ভ্যালু কত? আমরা নাম্বার এটা ইউজ করছি 6.626 ইন্টু 10⁻⁻34। আমরা জানি সি হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10⁸, আর ডেল্টা ই হচ্ছে 3.04 ইন্টু 10⁻⁻19। সো সব কিছু আমরা এসআই ইউনিটে যেহেতু নিয়ে দিছি, ল্যামডাটা আমাদের কিসে বের হবে? অবশ্যই মিটারে বের হবে। সো 6.54 ইন্টু 10⁻⁻7 মিটার হবে কাঙ্ক্ষিত রেজাল্ট। অথবা তুমি যদি এটা দিয়ে না বুঝো যে এটা দৃশ্যমান আলোর কোনো ক্যাটাগরাইজে পড়তেছে কি না, তাহলে এটাকে তুমি একটা কাজ করো, ন্যানোমিটারে কনভার্ট করো। তাহলে সেটা হবে 654 ন্যানোমিটার, যেটা অ্যাকচুয়ালি আমাদের দৃশ্যমান আলোর যে রেঞ্জ, দৃশ্যমান আলো 380 বা 480 আর কি, 480 থেকে 780, আচ্ছা 380 মেবি, 380 থেকে 780 ন্যানোমিটার, এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর রেঞ্জ। সো এত ন্যানোমিটার দৃশ্যমান আলোর রেঞ্জ, তাহলে অবশ্যই 654 এই রেঞ্জে পড়তেছে। তার মানে যে ইলেকট্রনটা বিকিরণ করলো, ইলেকট্রনটা তার অ্যাবজর্ব করা এনার্জি এবং তার রিলিজ করা এনার্জির কারণে যে রশ্মিটা বিকিরণ করছে সেটাকে আমরা খালি চোখেই দেখতে পারবো, কারণ সেটা তো দৃশ্যমান আলো। এখন এই রেঞ্জ বাদে অন্য কোনো যদি রেঞ্জের যদি ল্যামডা বের হইতো তাহলে সেটাকে আমরা খালি চোখে দেখতে পারতাম না। ঠিক আছে, সো এটা হচ্ছে সলিউশন।